অটোকয়েডস পড়েছিলাম, তোমাদের মনে আছে যে অটোকয়েডস গুলি কিভাবে আসে, যে আমাদের সেল মেমব্রেনের যে ফসফোলিপিড আছে, সেল মেমব্রেনের এই ফসফোলিপিড বাইলেয়ার যে কোনো ধরনের ইনজুরি, ফিজিক্যাল অথবা কেমিক্যাল ইনজুরি অথবা ইনফ্লামেশনের কারণে কি হয়, ফসফোলাইপেজ A2 এনজাইমটা অ্যাক্টিভেট হয়, যার কারণে এই মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড সিনথেসিস হয়। মেমব্রেন ফসফোলিপিড ফসফোলাইপেজ A2 এনজাইম দিয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড সিনথেসিস করে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ে, লাইপোঅক্সিজেনাস পাথওয়ে এন্ড সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে দিয়ে এই অটোকয়েডস গুলি আসে। এখন আসলে দেখি আমরা সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে দিয়ে কি কি আসে। প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন এন্ড থ্রম্বোক্সিন, এই তিনটাকে একসাথে বলে প্রোস্টানয়েডস। কক্স এনজাইম, সাইক্লোঅক্সিজেনাস এনজাইম। তাহলে আমরা পড়েছিলাম যে কিভাবে এই অটোকয়েডসের সিনথেসিসটাকে ইনহিবিট করা যায়। একটা পড়েছি যে স্টেরয়েডাল ইনহিবিটর, এর মধ্যে আছে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, যা কিনা এই ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ইনহিবিট করে। আজকে আমরা পড়ব নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যার কাজ হলো এই কক্স এনজাইমটা, সাইক্লোঅক্সিজেনাস এনজাইমটাকে ইনহিবিট করে কাজ করা। সাইক্লোঅক্সিজেনাস এনজাইমটা যদি আমরা ইনহিবিট করি কি হবে, তাহলে এই অটোকয়েডস, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন, প্রোস্টাসাইক্লিন এগুলি সিনথেসিস হবে না, আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন পাবো। এখন আসি আগে দেখি যে এনএসএআইডস কি কি আছে। অ্যাসপিরিন, রিটেন কোশ্চেনে কিন্তু প্রায় আসে enlist some important NSAIDs or categorize NSAIDs। তোমরা ক্যাটাগরাইজটা করতে পারো যে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর অথবা এক ধরনের আর সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, এই দুইটা ভাগে ভাগ করতে পারো। আর যদি ক্যাটাগরাইজ না বলে, জাস্ট নাম দিতে বলে যে নেম সাম NSAIDs, তাহলে তোমরা জেনারেলি নামগুলি দিয়ে দিতে পারো। এটা রিটেন কোশ্চেনে অনেকবার এসেছে, ভালো করে নামগুলি পড়বে। এর মধ্যে আছে, এটা আমরা পড়ছি নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, মানে এটা কক্স কেও 1 কেও ইনহিবিট করে, কক্স 2 কেও ইনহিবিট করে। কক্স 1 আর 2 আমরা গত ক্লাসে পড়েছি, আজকেও কিছুটা রিপিট করব। এখন আসলে আমি নামগুলি দেখি কি কি আছে। অ্যাসপিরিন, কিটোরোলাক, ইটোডোলাক, সুলিন্ডাক, ন্যাপ্রোক্সেন, পাইরক্সিক্যাম, টেনক্সিক্যাম, ডাইক্লোফেনাক, ইন্ডোমিথাসিন, আইবোপ্রোফেন, কিটোপ্রোফেন, ফিনাইল বিউটাসন, মেফেনামিক অ্যাসিড, অক্সাপ্রোজিন। এর মধ্যে আমাদের দেশে কমনলি আমরা কোনগুলি ব্যবহার করি? ওয়ার্ডে দেখেছো না, কিংবা আউটডোরে যখন তোমরা অ্যাটেন্ড করো, পেশেন্টদের মেইনলি কোন ধরনের এনএসএআইডটা বেশি দেওয়া হয়? কোন ধরনের ব্যথা নিয়ে আসলো, মাসকুলোস্কেলিটাল পেইন অথবা সার্জারির পরে পোস্ট অপারেটিভ পেইনের জন্য দুই একটা নাম বলো যেটা তোমরা দেখেছো প্রেসক্রাইব করতে। ম্যাম কিটোরোলাক। হ্যাঁ, পোস্ট অপারেটিভ পেইনে কিটোরোলাক দেওয়া হয়, কিংবা লোয়ার অ্যাবডোমিনাল পেইনে, আবার মাসকুলোস্কেলিটাল পেইনে ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন, এগুলি দেখবে। আর নিউলি একটা ড্রাগ দেওয়া হচ্ছে যেটা হলো সুলিন্ডাক, প্রায় দেখবে তো সুলিন্ডাক দেওয়া হয়। এন্ডোমিথাসিনও দেওয়া হয়, আইবোপ্রোফেন। এখন আসো সিলেক্টিভ কক্স2 ইনহিবিটরস কোনগুলি। এর মধ্যে এই চারটা নাম আছে, সেলিকক্সিব, ইটোরিকক্সিব, মেলোক্সিকাম আর রোফিকক্সিব। দেখবে যে ডেন্টাল পেইন, তুমিও যদি দাঁত তুলতে যাও বা দাঁতে কোনো সমস্যা হয়, তারপর সাধারণত ইটোরিকক্সিবটা বেশি প্রেসক্রাইব করা হয়। আর এই রোফিকক্সিবটা মনে রাখবে যে এটা ব্যান হয়ে গেছে এই ড্রাগটা, কারণ এর কার্ডিওভাস্কুলার টক্সিসিটিটা বেশি ছিল। এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন পেশেন্টকে বাড়িয়ে দিত। পেশেন্ট দেখা যেত রোফিকক্সিব খেলে এমআই হয়ে মারা যেত, এই জন্য এই রোফিকক্সিবটা ব্যান হয়ে গিয়েছে। রোফিকক্সিব এটা হলো একটা সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর। এখন আসি আমরা কেন এই ভাগটা করব, সিলেক্টিভ নন সিলেক্টিভ, এই ভাগটা আমরা কেন করি এটা জানার জন্য আমরা আগে এই ভাগটা দেখে নেই যে কক্স1 কি আর কক্স2 কি। কক্স1 হলো নরমালি থাকে আমাদের মোস্ট অফ দ্য সেলে, এক্সপ্রেসড
কনস্টিটিউটিভলি। আর এর ফাংশনটা হলো হাউসকিপিং অথবা সাইটোপ্রোটেক্টিভ ফাংশন। আমরা পড়েছিলাম যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে আমাদের স্টমাকে কক্স-1 কি করে? আমাদের স্টমাকে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলি সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিনথেসিস কমিয়ে দেয়, বাইকার্বনেট সিক্রেশন বাড়ায়, মিউকাস সিক্রেশন বাড়ায়, ব্লাড ফ্লো বাড়ায়, মানে এগুলি হলো সাইটোপ্রোটেক্টিভ ফাংশন। আর কক্স-2টা কি? ইনডিউসিবল, মানে আমার কোন ধরনের ইনফ্লামেশন হলো, কার্সিনোমা হলো, তখন কি হবে? এটা ইনডিউস হবে, এটা সিনথেসিস হবে কক্স-2। তারপর এটা ইনফ্লামেটরি ইফেক্ট গুলি, ইনফ্লামেশনের যে সাইন গুলি আমরা পড়েছি, পেইন, সোয়েলিং, লস অফ ফাংশন, আর কি ছিল? ভেসোডাইলেশন, এই কাজগুলি করে ওই কক্স-2টা। যখন বডিতে কোনো ইনফ্লামেশন হয়, কক্স-2 সিনথেসিস হবে, তার ফলে আমরা ইনফ্লামেশনের সাইন সিম্পটমটা পাবো, পেইন হবে, সোয়েলিং হবে, ভেসোডাইলেশন হবে। আর কক্স-1টা করবে সব ভালো ভালো কাজ। এজন্য আমাদের টার্গেট কি থাকবে? যে কক্স-1টা যাতে ইনহিবিট না হয়। আমরা যদি নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর দেই তাহলে কক্স-1, 2 দুইটাই সিনথেসিস, দুইটা এনজাইমই ইনহিবিটেড হয়ে যাবে। এজন্য আমরা চাইবো যে যাতে কক্স-2টা ইনহিবিটেড হয়, কক্স-1টা তার ভালো কাজগুলি করতে পারে। এজন্য সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর গুলি মানে সিনথেসিস করা হয়েছে ল্যাবে। এটা হলো কারণ। এখানে দেখো কিছু প্রপার্টিজ দেওয়া আছে ক্যাটজাং-এর একটা টেবিলে। নরমালি কি কি ড্রাগ বেশি ব্যবহার করা হয়? অ্যাসপিরিন, স্যালিসাইলেট, ডাইক্লোফেনাক, এগুলি বেশি ব্যবহার করা হয়। এর হাফ লাইফটা দেওয়া আছে। এটা জাস্ট একবার চোখ বুলাবে এমসিকিউ এর জন্য। তাহলে বুঝলে তো যে কেন আমরা কক্স-1 আর কক্স-2 ভাগ করি, কক্স-1 সিলেক্টিভ, নন সিলেক্টিভ অথবা কক্স-2 সিলেক্টিভ, যাতে আমরা কক্স-1 এনজাইমের সাইটোপ্রোটেক্টিভ বা হাউসকিপিং অ্যাকশনটা পাই। এজন্য আমরা চাই যে সিলেক্টিভলি আমরা কক্স-2টাকে ব্লক করব, যাতে ইনফ্লামেশনটা না হয় বা কিউর হয়। এখন আসলে এনএসএআইডস গুলির কমন কিছু ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ আছে, এগুলি তোমাদের এমসিকিউ এর জন্য লাগবে। এমসিকিউ বা অসপিতে প্রায় আসে। দেখো, most of the NSAIDs are well absorbed and food doesn't interfere with its absorption. আমরা কিন্তু NSAID গুলি আফটার মিল দেই, কারণ যাতে জিআই ইরিটেশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইরিটেশনটা না হয়। এই জন্য আমরা বলি যে খাওয়ার সাথে সাথে খাবেন, ভরা পেটে খাবেন, আফটার মিল। তো দেখা যায় যে এই আফটার মিল দেওয়ার জন্য এটার অ্যাবজর্পশনে কোনো ধরনের অ্যাবজর্পশন ইম্পেয়ার হয় না, বায়োঅ্যাক্টিভিটি ঠিকই থাকে। মোস্ট অফ দ্য NSAID কিভাবে মেটাবোলাইজ হয়? লিভারে ফেজ 1, ফেজ 2 মেকানিজমে মেটাবোলাইজ হয়, আর কিছু কিছু ডিরেক্ট গ্লুকুরোনাইডেশন হয়। মেটাবলিজম ইন দ্য লিভার বাই ফেজ 1, ফেজ 2 রিঅ্যাকশন, আর ফেজ 2 তে মেইনলি হয় গ্লুকুরোনাইডেশন। Most of the NSAIDs are highly protein bound, usually to albumin. দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। অলমোস্ট 90% প্রোটিন বাউন্ড। তার মানে তুমি যদি এমন কোনো পেশেন্টকে NSAID দাও যার হাইপো অ্যালবুমিনেমিয়া আছে, তাহলে কি করতে হবে? ডোজটা, ওর তো প্রোটিন কম বডিতে, লিভার সিরোসিস এর জন্য বা ম্যালনিউট্রিশনের জন্য, যাদের অ্যালবুমিন লেভেলটা কম থাকে, তাদেরকে কি ডোজটা একটু কম দিতে হবে না? কারণ NSAID অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে পারবে না, ফ্রি ফর্মে বেশি থাকবে। আমরা জানি বাউন্ড প্লাজমা প্রোটিন বাউন্ড ফর্মটাই হলো স্টোরেজ ফর্ম, ইনঅ্যাক্টিভ ফর্ম। তার মানে কোনো কারণে পেশেন্টের যদি সিরোসিস অফ লিভার বা কোনো কারণে হাইপোঅ্যালবুমিনেমিয়া, ম্যালনিউট্রিশন থাকে, ওদের ক্ষেত্রে তোমার NSAID এর ডোজটা অবশ্যই অ্যাডজাস্ট করে দিতে হবে। রেনাল এক্সক্রিশন হয় বেশিরভাগ NSAIDs। ইম্পর্টেন্ট প্রপার্টি দেখো, অস্পিতে কিন্তু প্রায় আসে, নেম সাম ড্রাগ দ্যাট আন্ডারগোস এন্টারোহেপাটিক সার্কুলেশন। অল NSAIDs আন্ডারগোস এন্টারোহেপাটিক সার্কুলেশন, মানে বিলিয়ারি এক্সক্রিশন হয়। বিলিয়ারি এক্সক্রিশন হলে কি হয়? আবার রিঅ্যাবজর্ব হয়ে আবার ইফেক্ট পাই আমরা, মানে প্রলং ডিউরেশন অফ অ্যাকশন পাই।
enterohepatic circulation আর highly plasma protein bound important properties কিন্তু এগুলি মনে রাখবে 98% হলো plasma protein bound and all undergoes enterohepatic circulation so we get prolonged duration of action এখন আসো ফার্মাকোডাইনামিক্স কিভাবে কাজ করে আমরা আগেই দেখলাম কিভাবে কাজ করে কক্স কে ইনহিবিট করে যার কারণে ইনফ্ল্যামেটরি অটোকয়েন্সগুলি রিলিজ হয় না NSAIDs anti-inflammatory activity is mediated chiefly through inhibition of prostaglandin biosynthesis by inhibiting the enzyme cyclooxygenase aspirin কি করে irreversibly block করে COX এনজাইমটাকে আর NSAID গুলি রিভার্সিবল ইনহিবিটর এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য যে অ্যাসপিরিন irreversibly block platelet COX and other non-selective NSAIDs are reversible inhibitors এটা মনে রাখবেন হ্যাঁ বলো মানে এই যে অ্যাসপিরিন ইরিভার্সিবলি এসিটাইলেটস মানে এটা কি বোঝালো মানে অ্যাসপিরিন এই কক্স এনজাইমটাকে অ্যাসিটাইলেশনের মাধ্যমে ইনঅ্যাক্টিভ করে এই কক্স এনজাইমটাকে অ্যাসিটাইলেটস করে যার কারণে এই কক্সটা ইনহিবিটেড হয়ে যায় মানে তার নরমাল ফাংশনটা করতে পারে না মানে অ্যাসিটাইলেশন মানে মানে কি যুক্ত হয় সেখানে অ্যাসিটেট আয়ন অ্যাসপিরিনটা দেখবে অ্যাসপিরিন ভেঙে আমরা আসবো অ্যাসপিরিন ভেঙে কি হয় আমরা অ্যাসপিরিন হলো একটা প্রোড্রাগ আমরা অ্যাসপিরিন যখন পড়বো এখানে আসবো অ্যাসপিরিনের মেকানিজম ইয়েস ম্যাম আর NSAID গুলি কি করে আমরা জানি যে এর একটা আমরা পড়লাম যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা কিভাবে হয় ওটা দেখলাম যে যেহেতু এটা কক্স কে ইনহিবিট করে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স গুলি রিলিজ হবে না প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে না যার কারণে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট পাবো আমরা NSAID এর অ্যানালজেসিক ইফেক্ট পাই ওটা কিভাবে হয় NSAIDs decrease the sensitivity of vessels to bradykinin and histamine affect the lymphokine production from T lymphocyte and reverse the vasodilatation of inflammation আমরা জানি যে bradykinin সাবস্টেন্স পি এগুলি হলো পেইনের জন্য রেসপন্সিবল তো ওদের সেনসিটিভিটিটাকে কমিয়ে দেয় যার কারণে আমরা অ্যানালজেসিক ইফেক্টটা পাই তো দেখলাম যে COX-1 এর কাজ কি আর COX-2 এর কাজ কি COX-2 টা হলো সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট করে এইজন্য আমরা চাই যে এমন একটা সিলেক্টিভ ড্রাগ ব্যবহার করতে যা কিনা শুধুমাত্র COX-2 কে ইনহিবিট করে কিন্তু তার কিছু সমস্যা আচ্ছা এই ফিগারটা দেখো স্টিমুলাস হলো কোন ধরনের কেমিক্যাল বা ফিজিক্যাল স্টিমুলাই হলো নক্সাস স্টিমুলাইয়ের কারণে কি হলো ডিস্টারবেন্স অফ সেল মেমব্রেন যার কারণে সেল মেমব্রেনের ফসফোলিপিডটা ফসফোলাইপেজ এনজাইম দিয়ে ভেঙে অ্যারাকিডোনিক অ্যাসিড হলো এই ফসফোলাইপেজ এনজাইমটাকে ইনহিবিট করে কর্টিকোস্টেরয়েড এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ের মাধ্যমে সাইক্লোঅক্সিজেনেস আর লাইপোঅক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে এই প্রোস্টাগ্ল্যান্ডিন থ্রম্বোক্সিন এগুলি সিনথেসিস হয় আমরা ইনহিবিট করি সাইক্লোঅক্সিজেনেস কে কি দিয়ে NSAID দিয়ে আর স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে যার কারণে এই ইনফ্লামেশন গুলি হয় না কিভাবে ইনফ্লামেশন করে দেখো প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি করে অল্টারেশন অফ ভাস্কুলার পারমিয়েবিলিটি আমরা পড়েছি অটোকয়েডস চ্যাপ্টারে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন করে সিক্রেশন গুলি বাড়ায় ব্রঙ্কোস্পাজম করে থ্রম্বোক্সিন কি করে লিউকোসাইট মডুলেশন ইনফ্লামেশন এই যদি আমরা এখানেই ব্লক করে দেই তাহলে এই ইফেক্ট গুলি আমরা পাবো ম্যাম হ্যাঁ বলো
ম্যাম এই যে এর আগে স্লাইডে একটু ম্যাম এই যে মানে সাইক্লো কক্স 1 আর হচ্ছে কক্স 2 এনজাইম এখন মানে কক্স 1 এর মাধ্যমে কোনগুলা প্রোডিউস হয় আর যে কক্স 2 এর মাধ্যমে কোনগুলা প্রোডিউস হয় এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাসাইক্লিন থ্রোম্বোজেন এটার মধ্যে হ্যাঁ, এটা অ্যাজ এ হোল কক্স দিয়ে মানে কক্স 1 2 দুইটা দিয়েই প্রোস্টাগ্ল্যান্ডিনও হয়, থ্রম্বোক্সিনও হয়, প্রোস্টাসাইক্লিনও হয়। তো দেখা যায় যে কক্স 1টা নরমালি থাকে, নরমালি আমাদের বডিতে কক্স 1টা বেশি থাকে, কনস্টিটিউশনালি এক্সপ্রেসড। তখন নরমালি যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলি হবে, থ্রম্বোক্সিন, প্রোস্টাসাইক্লিন, এগুলি দেখো কি ফাংশন করে, সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট গুলি তখন করবে। কক্স 1 এর কারণে নরমালি আমাদের বডিতে কক্স 1 থাকে, তখন প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হয়ে তাদের হাউসকিপিং আর সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট গুলি করবে। আর আমরা জানি এটার অপোজিট ইফেক্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন যদি প্লেটলেট, প্রোস্টাসাইক্লিন কি করে, প্লেটলেট অ্যাগ্রিগেশনটাকে প্রিভেন্ট করে, আবার থ্রম্বোক্সিন কি করে, প্লেটলেট অ্যাগ্রিগেশন করে। তো নরমালি যখন রিলিজ হয় একটা আরেকটার ইফেক্টকে কিন্তু কাউন্টারঅ্যাক্ট করে। ইয়েস আর ম্যাম যখন কোনো ইনফ্লামেশনের কারণে রিলিজ হবে তখন ওটা কক্স 2টা রিলিজ হবে। ওই কক্স 2টার কারণে যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলি সিনথেসিস হবে কক্স 2 এর কারণে, ওটা যে আমাদের ইনফ্লামেটরি ইফেক্ট গুলি করবে। ম্যাম তাহলে কি মানে দুইটা এনজাইমই হচ্ছে একই জিনিস রিলিজ করছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু কক্স 2টা নরমালি আমাদের মানে নরমালি অ্যাক্টিভ থাকে না, নরমালি অ্যাক্টিভ থাকে কনস্টিটিউশনালি মানে আমাদের জেনেটিক্যালি এক্সপ্রেস থাকে কক্স 1। ওই কক্স 1 এর ইয়েস ম্যাম কারণে যে প্রোস্টাগ্ল্যান্ডিন হয় ওগুলি সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট করে। আর যখনই কোনো স্টিমুলাই হবে বা ইনফ্লামেশন হবে তখন কক্স 2 রিলিজ হবে। ইয়েস ম্যাম কিন্তু আমরা যদি নন সিলেক্টিভ এনএসএড দেই তখন কি হবে, কক্স 1 2 দুইটাই ইনহিবিটেড হবে অ্যাজ এ হোল। এজন্য আমরা সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট গুলি পাবো না। কিন্তু দেখা ইয়েস ম্যাম যায় যে আমরা যে কক্স 2 সিলেক্টিভ ড্রাগ আবিষ্কার করলাম এরও কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। The efficacy of COX-2 selective drugs equals that of the older NSAID, মানে ওদের এফিকেসিটা সমান, কিন্তু COX-2 তে কি হয়, জিআইটি সেফটিটা ইমপ্রুভ হয়। জিআইটি সেফটি এটা ইম্পর্টেন্ট, কারণ জিআইটি তেও সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট গুলি হয়। এজন্য আমরা যদি COX-1 কেও ইনহিবিট করে ফেলি তাহলে তো ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমবে না, বাইকার্বনেট, ব্লাড ফ্লো, মিউকাস এগুলি বাড়বে না। এজন্য আমরা যদি সিলেক্টিভ COX-2 ইউজ করি জিআইটির ওই অ্যাডভার্স ইফেক্ট গুলি আমরা পাবো না। কিন্তু দেখা যায় যে সিলেক্টিভ COX-2 ইনহিবিট করার কারণে, ব্যবহার করার কারণে হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইডিমার চান্সটা বেড়ে যায়। এজন্য নন সিলেক্টিভটা ব্যবহার করাই ভালো, কারণ সিলেক্টিভ COX-2 ইনহিবিটর গুলি কার্ডিওটক্সিক। যদিও ধরো যে পেশেন্টের পারফোরেশন বা গ্যাস্ট্রিক আলসার এর হিস্ট্রি আছে ওদের ক্ষেত্রে তুমি সিলেক্টিভ COX-2টা দিতে পারো, আদারওয়াইজ নন সিলেক্টিভ ওল্ডার এনএসএড গুলি সেফ। ম্যাম ম্যাম হ্যাঁ বলো। ম্যাম নন সিলেক্টিভ গুলা দিলে দিলে কি ম্যাম ওই যে মানে এসিএল সিক্রেশন কি বেড়ে যাবে, এরকম বেড়ে যাবে? বেড়ে যাবে না। আমি কি বলেছি, নন সিলেক্টিভ দিলে তো COX-1 কেও ইনহিবিট করবে না। তো COX-1 এর জন্য যে আমাদের ভালো প্রোস্টাগ্ল্যান্ডিন গুলি রিলিজ হতো যা কিনা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিনথেসিসটাকে সাইটোপ্রোটেক্টিভ কমাতো, হ্যাঁ হ্যাঁ, ওই ইফেক্টটা অপোজ হয়ে যাবে। ও সরাসরি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিনথেসিস বাড়াবে না, সিক্রেশন বাড়াবে না, ও ওই প্রোস্টাগ্ল্যান্ডিনের সাইটোপ্রোটেক্টিভ ইফেক্টটাকে ইনহিবিট করে ফেলবে। এই জন্য ইয়েস ম্যাম আর সিলেক্টিভ COX-2 দিলে কি হবে, ইডিমা, হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চান্স বাড়ে। আমরা তো একটু আগে বললাম রোফিকক্সিব একটা ড্রাগ ছিল সিলেক্টিভ COX-2 ইনহিবিটর, যেটা ফার্স্ট সিনথেসিস হয়েছিল সিলেক্টিভ COX-2, ওটা এখন ব্যান হয়ে গিয়েছে কারণ ওটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চান্স 5 টাইমস বাড়িয়ে দিতে, 5 টাইমস। তাই তোমরা যদি ব্যবহার করো ওল্ডার এনএসএআই গুলি সেফ। জাস্ট পেশেন্টের যদি হিস্ট্রি থাকে জিআই পারফোরেশন, জিআই আলসারের, তখন তুমি ওর ক্ষেত্রে সিলেক্টিভ COX-2টা ব্যবহার করতে পারো। কিন্তু তবুও পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, ওর কি আগে এমআই হয়েছিল নাকি, স্ট্রোক হয়েছিল নাকি, পেশেন্ট কি হাইপারটেনসিভ নাকি, এই হিস্ট্রিগুলি এনএসএড প্রেসক্রাইবের সময় অবশ্যই নিতে হবে। পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে নাকি,
ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে আরেকটা কারণে ব্যবহার করা হয় না। দেখো, আমরা যদি এই কক্সটাকে ইনহিবিট করে দিই, আমরা জানি যে একটা অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ে হয়। আমি যদি একটা পাথওয়েকে বন্ধ করে দিই, স্বাভাবিকভাবে লাইপোঅক্সিজেনাস পাথওয়েটা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে না? তখন কি হবে? এই লিউকোট্রিন সিনথেসিস গুলি বেড়ে যাবে। আর দেখো, লিউকোট্রিনস গুলি কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এজন্য তুমি ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকে যদি এনএসএড দাও, এই কক্সটা ইনহিবিটের কারণে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে ওর বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে, লিউকোট্রিনস বেশি সিনথেসিস হবে, ওর ব্রঙ্কো কনস্ট্রিকশন বেড়ে যাবে, অ্যাজমাটা এক্সাজারবেট করবে। এজন্য ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকেও এনএসএড দেওয়া যায় না। এটা হলো ব্যাখ্যা যে কেন কন্ট্রাইন্ডিকেটেড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। সাইক্লোঅক্সিজেনেসটাকে আমি বন্ধ করে দিলে স্বাভাবিকভাবেই লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে বেশি বেশি লিউকোট্রিন হ্যাজ এ ইউএস, মানে সেলেকক্সিবের যে স্ট্রিপটা, ওইখানে ইউএসএ তে একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং থাকে। ওয়ার্নিংটা কি? যে ইট মে কজ কার্ডিওভাস্কুলার রিস্ক, মানে কার্ডিওভাস্কুলার ইভেন্টগুলি বেশি হতে পারে। ব্ল্যাক বক্স ওয়ার্নিং, এটা আমি আগেও বলেছি তোমাদের, এটা মনে রাখবে যে একটা ব্ল্যাক বক্সের মধ্যে ওয়ার্নিংটা দেওয়া থাকে। আর এটা জুলাই 2015 এটাকে আরো মানে স্ট্রং করেছে, যে লিখেছে যে অল NSAIDs ক্যান কজ হার্ট অ্যাটাক এন্ড স্ট্রোক, যাতে এটা সাধারণ মানুষ বুঝতে পারে। যদি এটা ওভার দি কাউন্টার ড্রাগ হয় তাহলে কি হবে? পেশেন্টরা নিজেরাই কিনে খেতে পারে। এই ব্ল্যাক বক্স ওয়ার্নিংটা থাকলে ও একটু সতর্ক হবে। আমাদের দেশে কোনো ড্রাগে কি এখন পর্যন্ত দেখেছো ব্ল্যাক বক্স ওয়ার্নিং থাকে? আমি দেখিনি কখনো আমাদের দেশের কোন স্ট্রিপে। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অন্তত ওটিসি ড্রাগের ক্ষেত্রে, ওভার দি কাউন্টার ড্রাগের ক্ষেত্রে ব্ল্যাক বক্সটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট অন্তত একটু তো কনসার্ন হবে শুধু শুধু ওষুধ খাওয়ার ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে রফিকক্সিবটা অলরেডি ব্যান হয়ে গেছে, আর সিলিকক্সিবে একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং থাকে যে এটা কার্ডিওভাস্কুলার রিস্কটাকে বাড়ায়, এমআই এর রিস্ক বাড়ায়, হার্ট অ্যাটাক স্ট্রোকের রিস্কটা বাড়ায়। এজন্য অবশ্যই তোমরা যদি সিলেক্টিভ কক্স ব্যবহার করো, খুব সাবধানতার সাথে অল্প দিনের জন্য পেশেন্টের হিস্ট্রি নিয়ে তারপর ব্যবহার করবে। আর আমাদের দেশে তো সব ড্রাগই ওটিসি ড্রাগ, এটা মাথায় রেখে তারপর কাজ করবে। এখন আসলে আমরা ম্যাম দেখি। হ্যাঁ বলো। ম্যাম ওই স্লাইডটার যে মানে সেকেন্ড লাইনে লিখলো, তাহলে কি মানে এনএসআইডি কি সবগুলাই হচ্ছে মানে হার্ট অ্যাটাক করতে পারে বা স্ট্রোক করতে পারে, মানে সিলেক্টিভ নন সিলেক্টিভ? সিলেক্টিভটা বেশি করে, হ্যাঁ নন সিলেক্টিভও করতে পারে। নন সিলেক্টিভের অনেকগুলি অ্যাডভার্স ইফেক্ট আছে না, কারণ নন সিলেক্টিভ তো কক্স 1 কেও ইনহিবিট করবে, কক্স 2 কেও করবে। সিলেক্টিভ তো ইয়েস ম্যাম। সিলেক্টিভলি কক্স 2 কে করবে, কিন্তু নন সিলেক্টিভ তো দুইটাকেই করবে, এটাও করতে পারে। আমরা অ্যাডভার্স ইফেক্টে করবো যে অল এনএসআইডি কার্ডিওভাস্কুলার অ্যাডভার্স ইফেক্ট গুলি করে, ইডিমা করে, হাইপারটেনশন করে, ইয়েস ম্যাম। কিন্তু সিলেক্টিভের ক্ষেত্রে চান্সটা বেশি থাকে। এখন আসলে আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি কি পাই এনএসআইডের, এটাও কিন্তু রিটেনে এসেছে যে ইনুমারেট দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ NSAIDs। মেইনলি আমরা ব্রড হেডিং এ যদি দেখি কি কি ইফেক্ট হয়, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হয়, অ্যানালজেসিক ইফেক্ট পাই, আমরা অ্যান্টিপাইরেটিক ইফেক্ট পাই, কারণ আমরা অটাভার্সে পড়েছি যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলি হাইপোথ্যালামাসের টেম্পারেচার রেগুলেটরি সেন্টারটাকে রিসেট করে। এইজন্য আমরা যদি ওই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে বন্ধ করে দিই তাহলে টেম্পারেচার নরমাল হবে। অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট, এটা মেইনলি লো ডোজ অ্যাসপিরিন। এই চারটা ইফেক্ট আমরা পাই। আচ্ছা বলো তো, একটা পেশেন্টের ফিভার আছে, তাকে আমি NSAID দিলাম, তার তো টেম্পারেচারটা কমে যাবে না? কমবে। ইয়েস ম্যাম। কিন্তু একটা পেশেন্টের ধরো ফিভার নেই, কিন্তু কোনো কারণে জয়েন্ট পেইনের কারণে আমি NSAID দিলাম, ওর ক্ষেত্রে কি টেম্পারেচারটা কমবে? কমে যাবে, হাইপোথার্মিয়া হয়ে যাবে পেশেন্টের? না। হবে না, কারণ এটা তখনই টেম্পারেচারটাকে রেগুলেট করবে যখন এটা মানে টেম্পারেচারটা বেশি থাকবে, নরমাল টেম্পারেচারকে কমাবে না, NSAIDও কমাবে না, প্যারাসিটামলও কমাবে না। এখন আসো অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি হয়?
Aspirin is a prodrug. After absorption, aspirin is rapidly hydrolyzed to acetic acid and salicylate. এই অ্যাসিটিক অ্যাসিডটাই কক্স এনজাইমকে অ্যাসিটাইলেট করে, অ্যাসিটাইলেশন করে, যার কারণে কক্স এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। After absorption, aspirin is rapidly hydrolyzed to acetic acid and salicylate by esterase in the tissues and blood. এটা মনে রেখো যে অ্যাসপিরিনটা প্রোড্রাগ, এটা এমসিকিউ তে আসতে পারে। আর কোনো কারণে যদি অ্যাসপিরিন ওভারডোজ হয় বা টক্সিসিটি হয়, আমরা এটা এক্সক্রিশনটাকে কিভাবে বাড়াতে পারি? আমরা যদি ইউরিনটাকে অ্যালকালাইজ করে দেই, মানে অ্যালকালাইন ইউরিন প্রডিউস করে ফেলি, তাহলে এক্সক্রিশনের রেট বাড়বে। কিভাবে? এটা আমরা জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজিতে পড়েছি যে বেসিক ড্রাগ, বেসিক মিডিয়াতে কি থাকবে? আনআয়োনাইজ থাকবে। অ্যাসিটিক ড্রাগ অ্যাসিটিক মিডিয়াতে আনআয়োনাইজ বা নন আয়োনাইজ থাকবে, যার কারণে অ্যাবজর্পশন বেশি হবে। আর যেহেতু অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, আমি যদি ইউরিনটাকে অ্যালকালাইন করে দিই, তাহলে অ্যাসিডিক ড্রাগ ইন বেসিক মিডিয়া কি হবে? আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড ড্রাগ মানে ওয়াটার সলিউবল ড্রাগ, যার কারণে কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। এটা একটু চিন্তা করো, চিন্তা করলেই বুঝতে পারবে। আমরা জেনারেল প্রিন্সিপালসে পড়েছি যে অ্যাসিডিক ড্রাগ ইন বেসিক মিডিয়া become ionized, and we know that ionized drug is water soluble, so এটা এক্সক্রিশনটা ইজি হয়ে যাবে। অ্যাসপিরিন টক্সিসিটিতে যদি আমি ইউরিনটাকে অ্যালকালাইন করে ফেলি, তাহলে রেট অফ এক্সক্রিশনটা বেড়ে যাবে। বুঝেছো? ইয়েস ম্যাম। আবার ধরো কোনো বেসিক ড্রাগের টক্সিসিটি হলো, তখন আমার কি করতে হবে? ইউরিনটাকে অ্যাসিডিফাই করে ফেলতে হবে যাতে এক্সক্রিশন রেটটা বেড়ে যায়। Aspirin irreversibly inhibit platelet COX enzyme, so that aspirin's antiplatelet effect lasts for 8 to 10 days. আমরা যখন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ পড়েছি না যে অ্যাসপিরিন লো ডোজে সিলেক্টিভলি এন্ড ইরিভার্সিবলি ইনহিবিট প্লেটলেট কক্স। এটার ইফেক্টটা কেন 8 থেকে 10 দিন থাকে? কারণ প্লেটলেট একটা নন নিউক্লিয়েটেড অর্গানেল, প্লেটলেটে কোনো নিউক্লিয়াস থাকে না, যার কারণে ও নতুন এনজাইম সিনথেসিস করতে পারে না। আমি যদি একটা প্লেটলেটের কক্সকে ইনহিবিট করে ফেলি, প্লেটলেটের যে লাইফ স্প্যান 8 to 10 ডেজ পর্যন্ত আমি প্লেটলেট ইফেক্টটা পাবো। In other tissue, synthesis of new COX replace the inactivated enzyme, so that ordinary doses have a duration of action 6 to 12 hours. তার মানে আমি যদি নরমাল ডোজে দেই, প্লেটলেট ছাড়া আদার টিস্যুতে এটা 6 থেকে 12 ঘন্টা, ওর যে হাফ লাইফ ডিউরেশন অফ অ্যাকশন ওই পর্যন্ত কাজ করবে। কারণ বাকি আদার টিস্যুগুলি নিউক্লিয়েটেড, ওরা নতুন কক্স এনজাইমটা নিজেরাই সিনথেসিস করে ফেলবে, কিন্তু প্লেটলেট পারবে না, কারণ প্লেটলেটে কোনো নিউক্লিয়াস নেই। আর অ্যাসপিরিনটাই কেন ব্যবহার করি? কারণ এটা ইরিভার্সিবল ইনহিবিটর, ইরিভার্সিবল এবং সিলেক্টিভলি প্লেটলেট কক্সকে ইনহিবিট করে। লো ডোজ বলতে কত মিলিগ্রাম বোঝায়? লো ডোজ অ্যাসপিরিন বলতে 75 মিলিগ্রাম। 75 মানে লেস দেন 100 মিলিগ্রাম। আমরা 75 বলি, আমাদের দেশে 75 এর এই ফর্মুলেশনটা আছে, কিন্তু বইয়ে দেখবে অনেক সময় কিন্তু 81 মিলিগ্রাম লেখা থাকে, ওটা দেখে আবার কনফিউজ হয়ে যাও না। 100 এর চেয়ে কম হলেই লো ডোজ। আর যখন একটা এমআই এর পেশেন্ট আসে ওয়ার্ডে, আমরা যে একটা বোলাস দেই, বোলাস ড্রাগ দিই না, অনেকগুলি ড্রাগ একসাথে, ওইখানে অ্যাসপিরিন কত মিলিগ্রাম দিই আমরা? 75 মিলিগ্রামের কয়টা ট্যাবলেট দিই তখন? ম্যাম 4টা। হ্যাঁ 4টা, তার মানে কত মিলিগ্রাম হয় টোটাল? 75 into 4 কত হয়? এই 75 into 4 কত হয়? 300 300, হ্যাঁ। তখন আমরা 300 মিলিগ্রামের একটা বোলাস দিই। ম্যাম 4টা ট্যাবলেট কি একসাথে দেওয়া হয়?
হ্যাঁ হ্যাঁ, একসাথেই দেয়। সাথে কি দেয়, ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল দেয়, আবার নাইট্রোগ্লিসারিন দেয়। এটাকে বলে বোলাস ডোজ। এই জন্যই বলে যে এমআই এর পেশেন্ট আসলে সাথে সাথে বোলাসটা দিয়ে তারপর আদার ট্রিটমেন্ট দিতে হয়। অক্সিজেন তো দিতেই হয় সাথে। ম্যাম বাজারে মানে 75 মিলিগ্রামের উপরে কি কোনো ডোজ আছে ওই যে অ্যাসপিরিনের? যেগুলি অ্যান্টিপ্লেটলেট হিসেবে আমরা ব্যবহার করি ওটা 75। আর যদি আমি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে অ্যাসপিরিনটাকে ব্যবহার করতে চাই কিংবা অ্যানালজেসিক হিসেবে, তখন ডোজটা বেশি হয়। তখন তো 75 মিলিগ্রামে কাজ হবে না, তখন হাই ডোজ বা মডারেট ডোজ লাগবে। সাধারণত অ্যানালজেসিক হিসেবে মডারেট ডোজ, আর যদি আমি অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট পেতে চাই তখন হাই ডোজ 300 এর উপরে বা 300। আর অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য 75। ইয়েস ম্যাম। ম্যাম যদি মানে 300 মিলিগ্রামে একসাথে দিয়ে দিই, তো আমি তো 75 মিলিগ্রামের যে ট্যাবলেট, তো সেটা তো 4টা দিচ্ছি একসাথে। তো হচ্ছে আমরা যদি 300 মিলিগ্রামের একটা ডোজ একসাথে দিয়ে দিই তাহলে কি হবে? এটা তখন দেয় এমআই এ, যাতে এমআই এ তো থ্রম্বাস ফর্মেশনের একটা চান্স থাকে না, এই জন্য হুম। সাথে সাথে একসাথে 4টা দিয়ে দেয়। পেশেন্ট যদি আগে থেকে না পায় বা আগে থেকে পেলেও 4টাই দেয়। এটাকে বলে বোলাস ডোজ। এটা জাস্ট এমআই এর বুকে ব্যথা নিয়ে আসলে বোলাসটা দেওয়া হয়, যাতে ওই ম্যাম থ্রোম্বোসিসটা। হ্যাঁ বলো। ম্যাম মানে 4টা ট্যাবলেট একসাথে দেওয়া যে কথা, আর একটা ট্যাবলেটের মধ্যে যদি আমি সেই 300 মিলিগ্রাম দিয়ে দিতে, এক হ্যাঁ এক হ্যাঁ, কথা তুমি হলো না? একটাই দিতে পারো। হ্যাঁ একটাই দিতে পারো, কিন্তু আমাদের তো দেখা যায় 75টাই আমাদের দেশে অ্যাভেলেবল। আমরা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে দেখবে কোনো পেশেন্টকে অ্যাসপিরিন দেওয়া হয় না, ওই ন্যাপ্রোজেন বা ডাইক্লোফেনাকি দেওয়া হয়। এই জন্য তখন 75টা অ্যাভেলেবল থাকে, তো ওইটাই 4টা দিয়ে দেওয়া হয়। তুমি অবশ্যই 300 মিলিগ্রাম থাকলে ওইটা একটা দিতে পারো। ইয়েস ম্যাম। অ্যাসপিরিনটা কি করে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের কারণে? ডিক্রিজ দ্য ইনসিডেন্স অফ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, আনস্টেবল এনজাইনা। যখন আমরা মানে লো ডোজে দিব অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য, এই এই ইনসিডেন্স গুলি হওয়ার চান্স কমে যাবে। করোনারি আর্টারি থ্রম্বোসিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, থ্রম্বোসিস আফটার করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, মানে সিএবি, যেটা বাইপাস সার্জারি আমরা যেটা বলি। আর রিসেন্টলি একটা স্টাডিতে দেখা যায় যে কোনো পেশেন্ট যদি অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য লং টার্ম অ্যাসপিরিন খায়, ও আরো একটা সুবিধা পেতে পারে। ইট লোয়ার্স দ্য ইনসিডেন্স অফ কোলন ক্যান্সার। এটা কিন্তু এখনো প্রুভ হয়নি। এটা স্টাডিতে দেখা যায় যে যেসব পেশেন্ট অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়ার জন্য অ্যাসপিরিন খায়, ওদের কোলন ক্যান্সারের চান্সটা কমে যায়। কিন্তু কেউ আবার কোলন ক্যান্সারের চান্স কমানোর জন্য অ্যাসপিরিন খাবে, সেটার মতো এখনো এই স্টাডিটা এস্টাবলিশ হয়নি। অ্যাসপিরিনের মেইন অ্যাডভার্স ইফেক্ট গুলি হলো গ্যাস্ট্রিক ইনটলারেন্স আর গ্যাস্ট্রিক আর ডিউডেনাল আলসার। এটা অ্যাসপিরিনের ক্ষেত্রে এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি তোমাদের মানে অ্যান্টিপ্লেটলেট পড়ানোর সময় আয়ন ট্র্যাপিং নামে একটা ওয়ার্ড বলেছিলাম, টার্ম বলেছিলাম, তোমাদের মনে আছে আয়ন ট্র্যাপিং? ইয়েস ম্যাম। আমি এখন একটু বলি। ধরো অ্যাসপিরিন কি একটা অ্যাসিডিক ড্রাগ না? যখন আমি স্টমাকে দিব, স্টমাকের পিএইচ তো অ্যাসিডিক, তাহলে কি হবে? অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া রিমেইন নন আয়োনাইজড। এই নন আয়োনাইজড তো অ্যাবজর্পশনটা বেশি হবে। দেখা যায় যে স্টমাকের সেল যে সেল দিয়ে এটা ভিতরে ঢুকে যাচ্ছে, সেলের ভিতরে। তো সেলের ভিতরে ঢুকে ওইখানে তো একটু অ্যালকালাইন পিএইচ থাকে, ওইখানে যে আয়োনাইজড হয়ে যায়, যার কারণে ডিফিউজ হয়ে সেল থেকে আর বের হয়ে যেতে পারে না। ওটাকে বলে আয়ন ট্র্যাপিং। মানে অ্যাসিডিক মিডিয়ার কারণে ওটা ভিতরে ঢুকে গেল, কিন্তু ওইখানে যে অ্যালকালাইন মিডিয়াতে আটকা পড়ে গেল। ওই আয়ন ট্র্যাপিং এর কারণে অ্যাসপিরিনের দেখা যায় যে জিআই আপসেটটা বেশি হয়। এটা কিন্তু মানে চিন্তা করে পড়লে খুব সহজ, কঠিন কিছু না। আর কি হয় ম্যাম হেপাটোটক্সিসিটি? হ্যাঁ বলো। এটা আবার আয়ন ট্র্যাপিংটা আবার একটু বলো। আমরা জানি যে অ্যাসপিরিন হলো একটা অ্যাসিডিক ড্রাগ, আর আমাদের স্টমাকেও মিডিয়াটা অ্যাসিডিক। তো অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া রিমেইন নন আয়োনাইজড, যার কারণে খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যায়।
অ্যাসপিরিনটা কি হয়, আমাদের যে গ্যাস্ট্রিক সেল ওর ভিতরে ঢুকে যায়, অ্যাবজর্পশন হয়ে ঢুকে যাওয়ার কারণে কিন্তু আমাদের সেলের ভিতরে তো কিছুটা অ্যালকালাইন মিডিয়া, তখন আমার অ্যাসপিরিনটা কি হয়, আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজ হওয়ার কারণে খুব দ্রুত ওটা ডিফিউজ হয়ে সেল থেকে আবার বের হয়ে যেতে পারে না, ওইখানে গ্যাস্ট্রিক সেলের ভিতরে ওটা ট্র্যাপিং হয়ে যায়, এটাকে বলে আয়ন ট্র্যাপিং। মানে ও ইজিলি Yes, ma'am. ঢুকে গেল কিন্তু আর বের হয়ে যেতে পারলো না। আর কি কি হয়, নর্মাল যে ইফেক্টগুলি, হেপাটোটক্সিসিটি, অ্যাজমা, র্যাশ, জিআই ব্লিডিং। আচ্ছা, অ্যাসপিরিন কোনো বাচ্চার যদি ভাইরাল ফিভার থাকে বা ভাইরাল ইনফেকশন থাকে, ওদের অ্যাসপিরিন দিলে কি হয়, ওদের অ্যাসপিরিন দেওয়া যায় না, রেইস সিনড্রোম হয়। এটা আমার লেখা উচিত ছিল, আমি আসলে লিখিনি, এটা একটু মনে রেখো। ছোট বাচ্চাদের যদি তুমি সাসপেক্ট করো যে ওর ভাইরাল ইনফেকশন, আমাদের দেশে অবশ্য আমরা অ্যাসপিরিন দেই না, আমরা প্যারাসিটামলই দেই, বাইরের দেশে আর কি অ্যাসপিরিন দেয়, কিন্তু বাচ্চাদের ভাইরাল ইনফেকশন থাকলে দিবে না, কারণ রেইস সিনড্রোম হয়, RAY একটা অ্যাপোস্ট্রফি এস। এটা একটু তোমরা দেখে নিও, হ্যাঁ লিখে রাখো, দেখে নিও। ম্যাম, রে সিনড্রোমের মধ্যে মানে কি কি সিমটমস আছে? বাচ্চারা র্যাশ হয়ে যায়, জেনারেলাইজ এই র্যাশ থেকে মনে করো র্যাশ হয় বাচ্চা, তুমি ভাইরাল ফিভারের কোনো বাচ্চাকে অ্যাসপিরিন দিলে ওর গায়ে র্যাশ দিয়ে ভরে যাবে। আর হেপাটোটক্সিসিটিও হতে পারে, কিন্তু র্যাশটা বেশি হয়। অ্যাসপিরিনটা হিমোফিলিয়ার পেশেন্টকে দিতে পারবে না, কারণ হিমোফিলিয়াতে কি হয়, এমনিতে ব্লিডিং এর চান্স বেশি থাকে। আগে বলা হতো যে প্রেগন্যান্সিতে দেওয়া যায় না, কিন্তু এখন অ্যাসপিরিন প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়াতে দেয়, কিন্তু এটার এক্সাক্ট মেকানিজমটা এখনো এস্টাবলিশ হয়নি, যে এক্স্যাক্টলি প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়াতে কি করে অ্যাসপিরিন, এটা এখনো স্টাডি দিয়ে কনফার্ম হয়নি। কিন্তু এটা মনে রেখো যে এখন প্রেগন্যান্সিতে প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়াতে দেওয়া হয়, কারণ যদি এমসিকিউ তে আসে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, এজন্য আমি এটা দিয়ে রাখি। এখন আসো ইন্ডিকেশনস কি কি আছে। অ্যাসপিরিন দেই টু প্রিভেন্ট থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডারে দেই, সব নামগুলি দিবে, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজেনাস স্পন্ডাইলাইটিস, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, সব নামগুলি দিবে। পোস্ট অপারেটিভ পেইনে দেই, অ্যান্টিপাইরেটিক হিসেবে দেই, ডিসমেনোরিয়াতে দেই, মাইগ্রেন হেডেক, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, এটা গত ক্লাসে পড়েছি যে কেন প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসে দেই। ফিটাসে কি হয়, ফিটাসের লাংস একটা ইনঅ্যাক্টিভ, ও তো অক্সিজেনেশন করতে পারে না, কারণ ফিটাস তো আর নিঃশ্বাস নেয় না, এই জন্য ফিটাসে কি থাকে, একটা ডাক্টাস আর্টারিওসাস, যেটা কিনা পালমোনারি ট্র্যাঙ্ক আর অ্যাওর্টার সাথে একটা কানেকশন করে। তো যখন বাচ্চাটা জন্ম নিয়ে নেয় তখন তো নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে এই ডাক্টাস আর্টারিওসাসের কোনো ফাংশন থাকে না, এটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর এই যখন ফিটাস অবস্থায় এই প্যাটেন্সিটা মেইনটেইন করে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, কিন্তু কোনো বাচ্চা হয়ে যাওয়ার পরেও যদি এই ডাক্টাস আর্টারিওসাসটা প্যাটেন্ট থাকে, তখন আমি ওকে আইবুপ্রোফেন বা এন্ডোমিথাসিনটা দিই। এন্ডোমিথাসিন দিলে কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টা সিনথেসিস হয় না, যার কারণে ডাক্টাস আর্টারিওসাসটা ক্লোজার হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা আমি গত ক্লাসে লেকচারে পড়েছি, ডিটেইলস বলেছি, এটা দেখবে। প্যাটেন্সিটা মেইনটেইন হয় প্রোস্টাগ্ল্যান্ডিন E2 দিয়ে, তো জন্মের পর আমি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিনথেসিসটা বন্ধ করে দিব, যার কারণে ডাক্টাস আর্টারিওসাসটা ক্লোজ হয়ে যায়। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে দেখো সিএনএস এ কি কি হয়, হেডেক হয়, টিনিটাস, ডিজিনেস, কার্ডিওভাস্কুলার, দেখো এই যে অল এনএসআইডস কজ ফ্লুইড রিটেনশন, হাইপারটেনশন, ইডিমা। এজন্য পেশেন্টকে হিস্ট্রি নিবে এনএসআইড খেলে যে ওর হাইপারটেনশন আছে নাকি, মায়োকার্ডিয়াল ইনফেকশনের হিস্ট্রি আছে নাকি, হার্ট ফেলিওরের হিস্ট্রি আছে নাকি, হার্ট ফেলিওরের জন্য কোনো ড্রাগ খাচ্ছে নাকি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল তো কমন, কি হয়, ডিসপেপসিয়া, nausea, vomiting, abdominal pain, rarely thrombocytopenia হয়, neutropenia, even aplastic anemia. হেপাটিক, abnormal liver function test, liver failure করতে পারে। পালমোনারি ব্রঙ্কোকনস্ট্রিকশন ইজ অ্যাজমা, কেন, এটা তো বললাম যে লাইপোঅক্সিজেনের সিনথেসিস বেড়ে যাবে, পাথওয়েটা অ্যাক্টিভ বেশি হয়ে যাবে, এজন্য অ্যাজমার পেশেন্টকেও দেওয়া যাবে না এনএসএড, অবশ্যই হিস্ট্রি নেবে, যে কোনো এনএসএড প্রেসক্রাইবের
সময় একদম পেশেন্টের ডিটেইলস হিস্ট্রি নিতে হবে। স্কিনে র্যাশ হতে পারে, রেনাল ইনসাফিসিয়েন্সি, রেনাল ফেলিওর, আমরা তো জানি। অ্যানিসাইড গুলি নেফ্রোটক্সিক হয়, মানে নেফ্রোপ্যাথি করতে পারে। এজন্য যে বারবার যে পেশেন্ট একটু ব্যথা হলে অ্যানালজেসিক খায়, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে যে ব্যথা হলেই অ্যানালজেসিক খাওয়া যাবে না, অ্যানিসাইড খাওয়া যাবে না। এনএসএড কোন পেশেন্টের ক্ষেত্রে কি ধরনের এনএসএড চুজ করবে? তোমার টক্সিসিটি সেম ক্রাইটেরিয়া পড়েছিলাম যে কস্ট ইফেক্টিভনেস দেখতে হবে, ওই পেশেন্টের ক্ষেত্রে ওটা এফিকাসিয়াস নাকি দেখতে হবে। দেখা যায় যে কিটোরোলাকতে জিআইটি অ্যাডভার্স ইফেক্ট আর রেনাল অ্যাডভার্স ইফেক্ট বেশি করে। আবার ডাইক্লোফেনাক, সুলিনডাক এটা কি করে? লিভার ফাংশন অ্যাবনরমালিটি বেশি করে। এজন্য পেশেন্টের হিস্ট্রি অনুযায়ী এক একটা তুমি চুজ করবে। আর সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর গুলি কিন্তু এক্সপেন্সিভ। দেখবে ইটোরিকক্সিব একটা ট্যাবলেটের দাম প্রায় 12 টাকার উপরে, আর ওই টাকায় তুমি এক পাতা ডাইক্লোফেনাক কিনতে পারবে। সিলেক্টিভটা কাকে দিবে? যাদের জিআই ব্লিডিং এর হিস্ট্রি আছে, ওই পেশেন্টের ক্ষেত্রে তুমি সিলেক্টিভটা চুজ করতে পারবে। কিন্তু আবার যাদের কার্ডিওভাস্কুলার টক্সিসিটি রিস্ক থাকে, ওদের ক্ষেত্রে দিতে পারবে। তার মানে তোমার অনেকগুলি ফ্যাক্টর, পেশেন্টের জিআই ব্লিডিং এর হিস্ট্রি আছে নাকি, অ্যাজমা আছে নাকি, হাইপারটেনশন আছে নাকি, এমআই বা স্ট্রোকের হিস্ট্রি আছে নাকি, অনেক হিস্ট্রি নিতে হবে তুমি একটা পেশেন্টকে এনএসএড দিতে গেলে। আর অ্যাসিটামিনোফেন অথবা প্যারাসিটামল যেটা আমরা ব্যবহার করি, এটাকে এনএসএড এর মধ্যে বলা হয় না, কারণ ওর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটিটা খুব উইক। এজন্য অনেক সময় দেখা যায় যে এনএসএড এর তালিকাতে অ্যাসিটামিনোফেনটা নেই। এটা কিভাবে টেম্পারেচার কমায়? অ্যাসিটামিনোফেন ইনহিবিট প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইন দ্য সিএনএস। It has less effect on cyclooxygenase in the peripheral tissue. Peripheral টিস্যুতে ইফেক্টটা কম, এজন্য এটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনটা উইক। তাই এনএসআইড এর লিস্টে প্যারাসিটামলটাকে রাখা হয় না। অ্যাসিটামিনোফেন does not affect platelet function। আর অ্যাডভার্স ইফেক্ট গুলি মোটামুটি এনএসআইড এর মতো প্যারাসিটামল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের নেক্সট ক্লাসে কি পড়াবো আমি? এন্ডোক্রাইন তো মনে হয় স্যার পড়িয়েছেন, আর অ্যান্টিমাইক্রোবিয়াল পড়াচ্ছেন। তোমাদের কি কোনো প্রেফারেন্স আছে যে এটা পড়ালে ভালো হবে? আমি কি আবার ফার্স্ট টার্মের এই আইটেমগুলি পড়ানো শুরু করব? ইয়েস ম্যাম। কোনটা পড়ালে ভালো হয় বলো, আমি সেভাবে প্রিপেয়ার হয়ে আসবো। জেনারেল প্রিন্সিপালস থেকে? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি জেনারেল প্রিন্সিপালস থেকে শুরু করব।